ভারতের সহযোগিতায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছিল। বিচার বিভাগ, সেনা কর্মকর্তা, ডিজিএফআই, পুলিশ, মিডিয়া সহ প্রায় সকলে তার সহযোগী হিসেবে কাজ করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে এমনই সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক ৩ সেনা প্রধানের নাম উল্লেখ করে তিনি বলেন, নৈতিক দায় এড়াতে পারেন না। শেখ হাসিনার বিরুদ্ধে ৪৬তম সাক্ষী হিসেবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সম্পাদক মাহমুদুর রহমান। শুরুতেই তিনি দাবি করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল ২০০৮ সালের নির্বাচনের আগে দিল্লিতে সেনাপ্রধান মঈনু আহমেদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যে হওয়া বৈঠকের পরিকল্পনা অনুযায়ী একটি সাজানো নির্বাচনে ক্ষমতাসীন হয় শেখ হাসিনা। এই ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে এরপরই সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বলেন, এই ষড়যন্ত্রের সাথে জড়িত শেখ ফজলে নূর তাপসও। বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। আয়নাঘর ও পুলিশ হেফাজতে নিজের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে মাহমুদুর রহমান জানান, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিল আজ্ঞাবহ বিচার বিভাগ। ভিন্নমত দমনে বিগত সরকারের জঙ্গি নাটক সাজিয়ে হত্যার বর্ণনাও দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে ছাত্র জনতা। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। এ সময় চিফ প্রসিকিউটর জানান, শিগগিরই শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তী দিকে আমরা যাব আশা করি। রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা, বিচারক, পুলিশ সহ বিভিন্ন বিভাগে শেখ হাসিনার সহযোগী হিসেবে প্রায় ৮০ জনের নাম উল্লেখ করেছেন মাহমুদুর রহমান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হলে দেশ বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উত্তরার দক্ষিণখানে ৩ দিনব্যাপী শান্তি প্রতিষ্ঠা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রতিবন্ধী কল্যাণ সমিতি। সেখানে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি। তিনি বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধানকে অসম্মান করা হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, রাজপথের পর্ব শেষ, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতি স্বীকার করিয়ে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। 16 বছর ধরে দেশের মানুষকে কথা বলতে দেয়া হয়নি, অথচ এই সময়ে ভারতের সঙ্গে এমন সব চুক্তি করা হয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার ও তিস্তা চুক্তি প্রসঙ্গ টেনে এনে বলেন, এগুলো সবই দিল্লির স্বার্থ রক্ষা করেই হয়েছে। আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার এই প্রচেষ্টা 2 দিন আগে দেখলাম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া 19শে সেপ্টেম্বর বিভাগে ও 26শে সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই দলের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জাতীয় সনদের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ আমলের সব জুলুম ও হত্যার বিচার, সংসদের নিম্ন ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধসহ 5 দফা দাবি মানতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। তিনি আরও বলেন, 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাদের দাবি না মানলে সমমনা দল ও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। ইসির একতরফা রোডম্যাপ ঘোষণা অন্যায় দাবি করে তিনি বলেন, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম বন্ধ করতে হবে। নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে জোট করার ইঙ্গিতও দেন জামাতের এই নেতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বাক্সে ইসলামী দলগুলোর ভোট আনার ব্যাপারে অনেকটা কাছাকাছি জায়গায় পৌঁছেছে ইসলামী দলগুলো, এমন আশা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় তিনি বলেন, জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় এবং 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির রেজাউল করিম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে জোটবদ্ধ আন্দোলনের কথাও জানান তিনি। আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। 18 দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানায়, নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর 4 আসনে সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা থানায় হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই হামলার এই ঘটনা ঘটে। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় চরম জনভোগান্তি দেখা দিয়েছে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা পুনর্বহালের দাবিতে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নেন স্থানীয়রা। এ সময় বিভিন্ন স্থানে টহলে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে বেলা 11টার দিকে হঠাৎ মহাসড়কে নেমে টায়ারে আগুন এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এরপর বিক্ষুব্ধরা থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে, পাশাপাশি উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়ে আগুন দেয়।
হঠাৎ করে আমার থানার দিকে প্রায় 7-8 লোকজন একসঙ্গে আমাদের থানার ভিতরে ঢুকে, তখন আমরা অবস্টাকেল গেট আটকাই দিই। আটকাই দিলে আবার বাইরে যে গাড়িগুলো ছিল আমাদের 4টি পিকআপ, তারপরে একটা জলকামানের গাড়ি, একটা পাজেরো গাড়ি, একটা অ্যাম্বুলেন্স, একটা রেকার, আরও আমাদের অফিসারদের গ্যারেজে থাকা 8-9টা মোটরসাইকেল তারা ভাঙচুর করে। পরে দেশি অস্ত্র হাতে ভাঙা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অবরোধকারীরা। এই রাস্তাতে দাঁড়ায় আপনারা আমাদেরকে মারবেন, আপনারা আমাদের মামলা দিবেন, দেন না। একটা আশার বাণী দিত যে আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন, আপনারা জনগণের ভোগান্তি না করে আপনার রাস্তায় শান্তিপূর্ণ মানববন্ধন করেন, আমরা সেইটি পালন করতাম। এদিকে বাগেরহাটেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আগামী 16 ও 17 সেপ্টেম্বর আধাবেলা ডাকা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সোমবার হরতালের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। গত 4 আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর, বাগেরহাট, গাজীপুর সহ কয়েকটি জেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন ও সুবিধা দিয়ে অসম চুক্তির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্মাণকালে সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে বলা হয়, বাংলাদেশি ইঞ্জিনিয়ার পান 1 লাখ আর একই পদে ভারতীয় কর্মকর্তা পান 25 লাখ টাকা। গেল জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গেলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এদিকে 113 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলো প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন। এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে গত 31 জুলাই বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করে যুক্তরাষ্ট্র। এ কারণে ব্রেন্ডন লিঞ্চকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে তিনি এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে দেখেন বলে জানান। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে 3 দিনের সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি দল ঢাকায় এসেছে। দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা দেশের রাজস্ব বৃদ্ধি, প্রবৃদ্ধি ও দুর্নীতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার আন্তঃব্যাংক লেনদেনে সমন্বিত প্ল্যাটফর্ম গঠন নিয়ে একমত বিনিময়ে তিনি এসব কথা বলেন। দেশে লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম আসার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এই নগদ টাকা ছাপানো এবং ব্যবস্থাপনায় বছরে খরচ হচ্ছে 20,000 কোটি টাকা। তাই নগদ নির্ভরতা কমিয়ে আনতে চায় সরকার। কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন প্রান্তিক পর্যায়ে নিতে চায়। এজন্য একটি লেনদেন ব্যবস্থা গড়ে উঠবে। ট্রেড লাইসেন্স পেতেও বিদ্যমান বাংলা কিউআর কোড ব্যবহারের শর্ত থাকবে। বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অর্থনীতি প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে
এবং আমাদের জননিরাপত্তার ব্যবস্থা। লেনদেন সহজ করতে বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, কিউক্যাশের মতো মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদাতা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এই তিন পক্ষকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আন্তঃলেনদেনের সুযোগ করে দেবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম, যেখানে বাংলাদেশ ব্যাংক নেতৃত্ব দেবে, সহায়তা করবে মার্কিন গেটস ফাউন্ডেশন। এটা কোনো লোন না বা ইউজুয়ালি কোনো ইনভেস্টমেন্ট না, এটা জাস্ট আমরা টাকাটা বিভিন্ন দেশকে বিভিন্ন কারণে সহায়তা করার জন্য জাস্ট গ্র্যান্ট হিসাবে দিই। অবশ্যই আমাদের স্ট্র্যাটেজির সঙ্গে ওই দেশগুলোর যে পলিসি ইনিশিয়েটিভ বা স্ট্র্যাটেজিগুলো অ্যালাইন যখন হয় তখন দিই। তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল লিডটা নেবে, আমাদের দিক থেকে ফান্ডিং এবং অল আদার সাপোর্ট আসবে। সংশ্লিষ্টরা জানান, মোবাইলে ফিনান্সিয়াল সার্ভিসের মতো এই ব্যবস্থা 24 ঘন্টায় চালু থাকবে, খরচও কম হবে। চুক্তির 1 বছরের মধ্যেই দেশে চালু হতে পারে ডিজিটাল লেনদেনের মাধ্যমটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে বাড়তি মাশুল আদায়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আজ থেকে অতিরিক্ত মাশুল কার্যকর হওয়ায় রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়বে বলেও ধারণা তাদের। তবে মাশুল বৃদ্ধির প্রভাব পণ্যের দামে পড়ার সুযোগ নেই বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। জুলাইয়ে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বর্ধিত মাশুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এক ধাক্কায় গড়ে 41% হারে মাশুল বাড়ানোয় সে সময় আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। এরপর বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা হলেও 41% বৃদ্ধি করেই নতুন মাশুল নির্ধারণ হয়। এসব মাশুল ডলারে আদায় করবে বন্দর কর্তৃপক্ষ, তাই ডলারের দামের সাথে মাশুলের পরিমাণও কম বেশি হবে। আমদানি রপ্তানির সংশ্লিষ্টরা বলছেন, এভাবে মাশুল বাড়ানো ঠিক হয়নি। বাড়তি মাশুলের নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। বিশেষ করে আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জের সাথে কিন্তু এটা একদম সম্পর্কিত। পাশাপাশি আমাদের আরও কতগুলো জিনিস আছে সেগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। একই সময় কিন্তু আমাদের যে ডিপোগুলো, আমাদের যে প্রাইভেট ডিপোগুলো, তারাও কিন্তু রেট বাড়িয়েছে। তো এটা কিন্তু দুটো যখন যোগ হবে সেটা কিন্তু আকারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা আমাদের যে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ এবং আমাদের যারা ভোক্তা পর্যায়ে যারা আছে তাদেরকে বহন করতে হবে। সব মিলিয়ে তারা একটা ভীতিকর পরিস্থিতিতে আছে এবং অনেকে ঝরে যাচ্ছে, ব্যাংকের দেনা পরিশোধ করতে না পেরে ঝরে যাচ্ছে। এই রকম একটা সময়ে এই কাজটি আমরা মনে করছি যে এটা সঠিক সময়ে হয়নি। কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ 4 দশক পর মাশুল বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন বন্দরের চেয়ে এই মাশুল কম। ভোক্তা পর্যায়ে পণ্যের দামের উপর মাশুল প্রভাব ফেলবে না বলেও দাবি তাদের। আমরা ভোক্তা পর্যায়ে এটার তেমন কোনো প্রভাব পড়বে না। এই কারণেই আমরা দেখেছি যে বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয়, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিসগুলো, সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো, এখন ট্যারিফ বৃদ্ধির ফলে মাত্র 12 পয়সা পার কেজিতে বাড়ছে। সুতরাং এটা একেবারেই সিগনিফিক্যান্ট কোনো অ্যামাউন্ট না এবং এতে ভোক্তা পর্যায়ের কোনো রকম প্রভাব পড়বে না। সমুদ্রপথে আমদানি রপ্তানির মোট 92%ই পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুলাই থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত 2.5 মাসে বিভিন্ন ব্যাংক থেকে 139 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। দেশের বাজারে ডলারের সরবরাহ ও চাহিদার পাশাপাশি দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য প্রতিদিন সকালে ডলারের দাম প্রকাশ করা হয়। কোনো কারণে দেশে ডলারের দাম ঘোষিত দামের চেয়ে কমে এলে নিলাম ডাকা হচ্ছে। এভাবে জুলাই থেকে গত 2.5 মাসে 139 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে অর্থ পাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপে প্রবাসী আয়, রপ্তানি আয় দুটোই বেড়েছে। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার জমছে তারা নিলামের মাধ্যমে বিক্রি করেছে। এতে ডলারের দাম পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।